এ রাজ্য দেখেছে অনুব্রত মণ্ডল পরিষ্কার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে ওকে গাঁজা কেস দিয়ে দাও, তাকে গাঁজা কেস দিয়ে দাও। মুকুল রায়ের বক্তব্য এ রাজ্যের মানুষ পরিষ্কার শুনেছে, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসে আছেন, কৃষ্ণনগরের বিধায়ক, যে যত গাঁজা কেস দেওয়া হয় তাতে যে গাঁজার পরিমাণটা মেনশন করা থাকে সেটা যদি কালেক্ট করা হয় তাহলে পরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কাছে এত গাঁজা পাওয়া যাবে না। অর্থাৎ মিথ্যা গাঁজা কেস যে রাজ্যে দেওয়া হয় সেটা বহু মানুষ দেখে নিয়েছে, তৃণমূলের নেতারা প্রকাশ্যে মিডিয়ার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আগে এগুলোর জবাব দিতে বলুন। আর দেবাংশু, যার নিজেরই কোনো ভবিষ্যৎ নেই তৃণমূল কংগ্রেসে, যাকে এখান থেকে সরিয়ে সেখানে, সেখান থেকে সরিয়ে ওখানে দেওয়া হচ্ছে, আগে নিজের ভবিষ্যতের কথাটা চিন্তা করুক। ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলঙ্ক চাঁদের মতো, এবং চাঁদে দাগ থাকতে পারে, তার কোনো দাগ নেই, এবং তার সারা জীবনটা সাধুর মতো। আমাদের যা অপরাধ তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন, এবং আমাদের গায়ে কলঙ্ক লাগানো হচ্ছে। কি বলবেন? ববি হাকিমকে গল্প লিখতে বলুন, মেয়রের পদটা ছেড়ে দিয়ে, এমনিও তো সামলাতে পাচ্ছেন না। ওনার যখন এত ফিল্মি ডায়লগ দেওয়ার ইচ্ছা হয়েছে, ওনাকে বলুন এখন তো রাজ চক্রবর্তী আছে ওদের দলে, রাজ চক্রবর্তী স্ক্রিপ্ট লিখুক, কাজে দেবে। বাংলায় হাজার হাজার বেকার যুবক, তারা এখন বলছেন রোলের দোকান করব এবং হাজার হাজার কোটি টাকার মালিক হব। কি বলবেন, এই ফর্মুলাটা কি? না, এ তো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছিলেন যে চপ ভেজে বহু লোকের 10 তলা বাড়ি হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই সুজিত বোসে এগরোল বিক্রি করে তিনি অত বড় বড় দুখানা বাড়ি তৈরি করে নিয়েছেন। ওনার ছেলে একেবারে বিরাট ল্যাভিশলি তার জন্মদিন পালন করছেন, এগুলো তো দেখে নিলাম। এটাই মমতা ব্যানার্জি বলতে চেয়েছিলেন। মোদ্দা কথা হচ্ছে তৃণমূলে এসো, চুরির ঠেকাটা নাও, আমরা লাইসেন্স দিয়ে দেবো চুরি করার, চুরিটা করবে, করে নিয়ে 10 তলা বাড়ি তৈরি করে নেবে। সুজিত বসু সম্বন্ধে একটা শেষ প্রশ্ন করি। সুজিত বসু বলছেন যে রোল বিক্রি করতাম, কারোর তো পকেট কাটতাম না এবং চুরিও করতাম না, প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন, তাকে কি এভাবে কি অপমান করছেন? কি বলবেন? প্রধানমন্ত্রী চা বিক্রি করে সুজিত বোসের মতন এখন 4 তলা 5 তলা 10খানা বাড়ি তৈরি করে নেয়নি। প্রধানমন্ত্রীকে ভিআইপির ওখানে খাল বুঝিয়ে দিয়ে সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করিয়ে টাকা তুলতে হয়নি। প্রধানমন্ত্রীকে ওই কি সংঘ আছে যেখানে যেটার পুজো করে, ওই ওই দুর্গা পুজো করতে হয়নি ওরকমভাবে। শ্রীভূমির থেকে টাকা কামানোর জন্য, ও তো টাকা কামানোর জায়গা, ওগুলো ক্লাবগুলো তো টাকা কামানোর জায়গা। কত টাকা রোজগার হয়, কত টাকা নিজেদের ঘরে তোলে, সেটা আগে দেখতে হবে। ওরকম প্রধানমন্ত্রীর এরকম কোনো তার পরিবারের, তার ভাইপো ভাইজি কেউই নেই যেরকম সুজিত বোসের ছেলের মতন ফুটানি মেরে ওরকমভাবে জন্মদিন পালন করে। এই যে পুরুলিয়াতে সাধুদেরকে নগ্ন করে মারধর করা হলো এবং পরে জানা গেল যে এটা একটা বিভ্রান্তিকর বিষয় হয়েছে, আসলে তাদের কোনো দোষ নেই, কিন্তু সেই সাধুরা বললেন যে যারা তাদের উপর অত্যাচার করেছেন তাদেরকে কোনো রকমভাবে শাস্তি না দিতে, এবং তারা গঙ্গাসাগরে যাওয়ার জন্য আসছিলেন, তারা কিন্তু ফিরে গেছেন উত্তরপ্রদেশে। ফলে বাংলার মাথা নিচু হলো গোটা দেশের সামনে। কি বলবেন? সাধুরা তাদের নিজেদের ধর্ম পালন করেছেন, যে যারা মেরেছে তাদের যেন কোনো শাস্তি দেওয়া না হয়, এটা সাধুর ধর্ম বলার, কিন্তু আইনের ধর্ম এটা নয়। মমতা ব্যানার্জির পুলিশ 3 দিন পরে ওরকম বিবৃতি ছাড়লো কেন? যেটা বিভ্রান্তির জন্য এই ঘটনাটা ঘটেছে। কারণ এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার একটা গীতা বিরোধী সরকার, বিশ্ব সংসারে সবাই জেনে গেছে। তারা স্বামী বিবেকানন্দ বিরোধী একটা সরকার, কারণ বিবেকানন্দকে মিসকোট করে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী, যিনি শিবলিঙ্গে কন্ডোম পরিয়ে দিয়ে তিনি বিখ্যাত হয়েছিলেন, তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় যুবনেত্রী করেছেন। একটা আপাতমস্তক হিন্দু বিরোধী সরকার, সেটাও সবাই জানে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে সনাতনকে গালি দিতে হবে, 30% দুধের কথা বলতে হবে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। এটা মমতা ব্যানার্জির কথা, আমাদের কথা নয়। মমতা ব্যানার্জি তার 30% ভোট সংরক্ষিত করতে চাইছেন। 14 পুরুষের ভাগ্যি ভালো যে পালঘরের ঘটনা এখানে ঘটেনি, নালে পরে এটা পালঘরের মতন ঘটনার দিকেই যাচ্ছিল। ভাষা বুঝতে পারছিল না। সিভিক ভলেন্টিয়ারটাকে ওই যে ক্যামোফ্ল্যাজড পোশাকে যে লোকটি মারছিল চেলা কাঠ দিয়ে, ওটা একটা সিভিক ভলেন্টিয়ার আছে ওখানে জড়িত। সেই সিভিক ভলেন্টিয়ারের নাম বলুক, পরিচয় বলুক মমতা ব্যানার্জির সরকার, সে কিসে ইনভলভ ছিল সেগুলো বলুক। বিভ্রান্তি কে সৃষ্টি করেছে, ওই সিভিক ভলেন্টিয়ারের নাম, এগুলো আগে খোলসা করে বলুক, তারপরে সব ন্যাকামি মার্কা কথা বলতে বলবে। কুণাল ঘোষের কথার খুব একটা মূল্য আছে বলে আমি মনে করি না। শ্রীরাম হলো ভারতীয়দের আবেগ। আমাদের যে রামলালার বিগ্রহের প্রতিষ্ঠা হবে, আজকে 600 বছরের ডিসপিউট, সেই সমস্যার সমাধান করে আজকে রাম আসছেন তার প্রতিষ্ঠা। আজকে
কত লোকের মৃত্যুর উপর দিয়ে এই রাম মন্দিরের ডিসিশন হয়েছে। আমাদের এই হাওড়ার এই কত কলকাতার ছেলেরা, কোঠারি পরিবার, সমস্ত কত ছেলেদের মৃত্যু হয়েছে। আপনারা জানেন কত লড়াই দিতে হয়েছে। আপনারা বলছেন এটা রাজনীতি। তাহলে এত যে মানুষের মৃত্যু হলো, রামের যে আমরা রাম মন্দির জায়গাটা যে হিন্দুদের, এবং এখানে যে ভগবান শ্রীরামের জন্মস্থান, এটা প্রতিষ্ঠা করতে আমাদের 500 বছর লেগেছে। কয়েক লক্ষ লোকের মৃত্যু হয়েছে। 500 বছরের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হয়েছে। এরপরে রাজনীতি বলেন কি করে? আসলে তারাই রাজনীতি করছেন যারা রাজনৈতিক ক্ষেত্রে রামকে মর্যাদা দেননি, এবং রামের আজকে যে এই আগমন, রামের এই যে রাম মন্দিরের প্রতিষ্ঠা, তারা সেখানে তাদের জায়গা করতে পারছেন না, তাদের ম্যাচ করাতে পারছেন না, তাই জন্য উল্টোপাল্টা করছেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান, সেখানে দেশের 4 জন শঙ্করাচার্য আসবেন না বলে জানিয়েছেন, এবং তার মধ্যে হরিদ্বারে জ্যোতির্পীঠের শঙ্করাচার্য তিনি বলছেন যে রাম মন্দির এখনও সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়নি, সেখানে দাঁড়িয়ে এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পূর্ণ ধর্মশাস্ত্রের বিরোধী, সেজন্য তিনি উপস্থিত থাকতে পারবেন না। এবং এরপরেই হইচই শুরু হয়, কিন্তু দেশের 2 বাকি শঙ্করাচার্য যারা আসতে পারবে না তারা সমর্থন জানিয়েছেন। কি বলবেন? দেখুন, 2 জন কোন শঙ্করাচার্যরা বলেছেন যে আমরা আসতে পারবো না বা ধর্মবিরোধী, সেটা কিন্তু সব মিডিয়া ফলাও করে বারবার সারাদিন দেখাচ্ছে। অথচ বাকি 4 জন শঙ্করাচার্য যে লিখে দিয়েছেন যে আমাদের কোনো ইস্যু নেই এই রাম মন্দির নিয়ে, সেটা কিন্তু কেউ দেখাচ্ছে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেউ যদি বাই চান্স আপনার আসতে না পারে, তাহলে তারা ধর্মের বিরোধী বা অমুক এইসব কথা তৈরি করছে কারা, কাদের পার্সপেক্টিভ এটা, সেটা বুঝতে হবে। আর দেখুন, রাম মানে ভগবান পুরুষোত্তম শ্রীরাম, তিনি যা চাইছেন তা হচ্ছে। তিনি চেয়েছিলেন তার মন্দির, তার জন্মস্থান বাবরি মসজিদ হবে, হয়েছে। তিনি চেয়েছিলেন এটা নিয়ে ডিসপিউট হবে, এত মানুষের মৃত্যু হবে, হয়েছে। আমরা ভগবানে বিশ্বাসী, আমরা রামচন্দ্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে তিনি চাইছেন, তাই ইনকমপ্লিট অবস্থাতে ডেট ফিক্স করে সেই ডেটেই রাম মন্দিরের উদ্বোধন হবে, হবে কাজ। এইগুলো তো কমপ্লিট হয়নি, শাস্ত্রবিরোধী। এগুলো হলো কারো বানানো একটা স্ক্রিপ্ট, এবং সেটাকে করে আমাদের যে আবেগ, ভারতীয়দের মধ্যে যে আনকন্ট্রোলেবল যে একটা উন্মাদনা, যে আমাদের 22 তারিখের অপেক্ষায় আমরা কাউন্টডাউন করছি, ওই জিনিসটাকে কমিয়ে দেওয়া, থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। শতাব্দী রায় বলেছেন যে রামচন্দ্রকে বাড়ি করে দিচ্ছে বিজেপি, তাহলে আমরা যেমন বিপিএল কার্ড হোল্ডারদেরকে বাড়ি করে দিই, সেরকম রামচন্দ্রও বিপিএল, তাহলে লবকুশদেরকেও এরকম 2টো বাড়ি দেওয়া হোক বিপিএল কোটায়। কি বলবেন এই বিষয়ে? আমার খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। একটা সনাতনী মহিলা, শিক্ষিতা মহিলা, তিনি আবার সিনেমা টিনেমা করতেন, তিনি এই ধরনের নিম্নমানের কুরুচিকর মন্তব্য করছেন। প্রথম কথা হলো, রাম জন্মভূমি কারো পয়সায় তৈরি হয়নি, বিজেপি তৈরি করেনি। আমি একজন সাধারণ দেশের নাগরিক, আমি রাম জন্মভূমির জন্য আমার ট্যাক্স পে করার টাকার থেকে 5 লক্ষ টাকার চেক দিয়েছি। আমার মতো এরকম লক্ষ লক্ষ সনাতনী আছেন ভারতবর্ষে, যারা যে টাকা দিয়েছেন সে টাকায় রাম মন্দির হবার পরে আরও 3/4, তার 3 গুণ টাকা বেঁচে আছে। সেই টাকাটা ভবিষ্যতে কোন খাতে কীভাবে খরচা হবে, সে যে অযোধ্যা রাম মন্দিরে যে কর্তৃপক্ষ যারা কমিটিতে আছেন তারা ঠিক করেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো, তিনি বলছেন বিপিএল। হোয়াট ইজ বিপিএল? কাকে বিপিএলকে টাকা দেয়? বিপিএলের যাহা কিছু অর্থ, গরিব যোজনা, অন্ন যোজনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে তাদের প্রত্যেকের বাড়ি, প্রত্যেকের শৌচালয়, প্রত্যেকের জল, প্রত্যেকের রান্নার গ্যাস দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। আমরা দি মানে তৃণমূল কোন মুখে বলে? তারা তো চুরি, দুর্নীতি, কাটমানি ছাড়া আর কিছু জানে না। এইগুলো মানে এদের কথা বলতেই ইচ্ছা করে না। এখন আমরা জয় শ্রীরাম ছাড়া আর কিচ্ছু বলবো না। একটা শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশ থেকে যে সাধুরা এখানে এসেছিলেন এবং পুরুলিয়াতে যাদেরকে নগ্ন করে মারধর করা হয়েছে, তাদের এই আক্রান্ত হওয়ার পরেও তারা বলেছেন যে আমরা দোষীদের কোনো শাস্তি চাই না, এবং বাংলার মানুষরা যে এরকমভাবে তাদেরকে মারধর করলো, ফলে সারা দেশের কাছে কিন্তু বাংলার মুখটা নিচু হলো, এবং তারা উত্তরপ্রদেশে ফিরেও গেছেন, তারা যেতে পারেনি গঙ্গাসাগরে। কি বলবেন? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন সনাতনী মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলায় যারা দুর্নীতি করে, যারা ইন্টারন্যাশনাল টেররিস্ট, যারা স্মাগলিং করে, যারা বাংলাটাকে একটা হিন্দু বিরোধী, সেই শেখ শাহজাহানের মতো লোককে তারা
ইডিকে মারধর করে তাকে অ্যারেস্ট হতে দেয় না, অথচ এই রাজ্যের সনাতনী যারা সাধু বাবা তাদের গঙ্গাসাগর যাওয়াতে তাকে মারধর করা হয়। আমি আবার তৃণমূল সরকারকে বলবো, আপনারা নামগুলো বের করুন, কে কে মেরেছিল। যে জলপাই রঙের উর্দিধারী যে কনস্টেবল বা যে মেরেছিল তার নামটা কি, আর যে লোকগুলো ওখানে বিরোধ করে মেরেছিল নাম বলুন। আপনারা যে এক শ্রেণীর মানুষকে দিয়ে লেলিয়ে দিয়ে হিন্দু সাধু বাবাদের যেভাবে মারধর করিয়েছেন, এটা লজ্জার কথা। আর লজ্জায় আপনারা নাম চেপে রেখেছেন, প্রকাশ করছেন না কারা মেরেছে, কি হয়েছে, কেন মারবে, কেন মেরেছে, তার কারণ তারা গেরুয়া। মমতা ব্যানার্জি গেরুয়া ফোবিয়াতে ভুগছেন এবং এই গেরুয়া দেখলেই তার এমন ভয়, কখনো গাড়ি থেকে ছুটে নেমে এসছেন আর এখন সাধুদের মেরে তাড়াচ্ছেন। এর চেয়ে লজ্জার, আমার লজ্জা করে আমি পশ্চিমবঙ্গে আছি এবং পশ্চিমবঙ্গের মতো জায়গায় এরকম সাধুদের ধরে মারা হচ্ছে। আর যারা চোর ডাকাত গুন্ডা স্মাগলার, যারা ইন্টারন্যাশনাল টেরোরিস্ট, সেই লোকগুলোকে ছাড় দেওয়া হচ্ছে। আমরা কিছু করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। আমাদের এই সরকারকে খুব শিগগির ফেলে আমাদের এর থেকে মুক্তি পেতে হবে।